আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তাপগতিবিদ্যার 4 নম্বর লেকচারে। এই লেকচারে আমরা বিভিন্ন ধরনের তাপগতি প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। এর আগের লেকচারগুলোতে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়েছিলাম, যেখানে একটা সূত্র পেয়েছিলাম যে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। ডিকিউ হচ্ছে সরবরাহকৃত তাপশক্তির পরিমাণ, আর ডি হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর ডিডাব্লিউ হচ্ছে কৃত কাজ। যখন কোনো একটা সিস্টেমে আপনি তাপশক্তি সরবরাহ করবেন, সে তাপশক্তির কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে, বাকি অংশ দ্বারা সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হবে। এখানে এই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি বা হ্রাস পাওয়া মানে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস পাওয়া। আমরা জানি তাপমাত্রা যখন বাড়ে তখন অভ্যন্তরীণ শক্তি বাড়ে, তাপমাত্রা যখন কমে তখন অভ্যন্তরীণ শক্তি কমে। আর কৃত কাজ হওয়া মানে হচ্ছে আয়তনের পরিবর্তন হওয়া। আয়তন বাড়লে কাজ ধনাত্মক, আয়তন কমলে কাজ ঋণাত্মক। এটা একটু মাথায় রাখতে হবে। আর কোনো একটা সিস্টেমে যখন আপনি তাপ দিবেন তখন ডিকিউটা পজিটিভ হবে, যখন তাপ নিয়ে নেবেন ডিকিউটা নেগেটিভ হবে। এই কনসেপ্টটা আমাদের এই 4টা প্রক্রিয়া বর্ণনার ক্ষেত্রে খুবই কাজে আসবে। আমি আবার বলছি, ডিকিউ যখন আপনি সিস্টেমে তাপশক্তি সরবরাহ করবেন তখন ডিকিউটা প্লাস। আর যখন সিস্টেম থেকে তাপ নিয়ে নেবেন, অর্থাৎ সিস্টেম যখন তাপ বর্জন করবে তখন ডিকিউটা নেগেটিভ হবে। আর ডিইউ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে ডিইউ ধনাত্মক, আর অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে ডিইউ ঋণাত্মক। একই সাথে ডিডাব্লিউ যখন আয়তন বাড়বে বা সিস্টেম নিজে কাজ করবে তখন ডিডাব্লিউটা ধনাত্মক। সিস্টেমের উপর কাজ করা হলে বা আয়তন হ্রাস পেলে সেক্ষেত্রে ডিডাব্লিউটা ঋণাত্মক। এইটুকু আমরা গত ক্লাসে পড়েছিলাম। এখন একটু সামনের দিকে আগাই। তাপগতীয় যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো হচ্ছে 4টা। 1 নম্বর সমচাপ, 2 নম্বর সমায়তন, 3 নম্বর সমুষ্ণ, 4 নম্বর রুদ্রতাপীয়। এটা আমার মুখে মুখে বলুন: সমচাপ, সমায়তন, সমুষ্ণ এবং রুদ্রতাপীয়। আবার বলছি, সমচাপ, সমুষ্ণ, সমায়তন, রুদ্রতাপীয়। এই যে দেখে বলা যাচ্ছে যে সমচাপে কোনটা স্থির হবে? সমচাপে চাপ স্থির হবে, আর সমায়তনে আয়তন স্থির হবে। সমুষ্ণতে যেহেতু সমুষ্ণ বলা আছে, সমুষ্ণ মানে হচ্ছে সমান উষ্ণ অর্থাৎ তাপমাত্রা সমান, এক্ষেত্রে টি স্থির। রুদ্রতাপ মানে কি হচ্ছে তাপকে রুদ্ধ করে দেওয়া। তাপ আসবেও না, যাবেও না। যদি তাপ নাও আসে নাও যায় সেক্ষেত্রে ডিকিউটা স্থির হবে, কিউ স্থির হবে। তাহলে দেখেন, সমচাপ প্রক্রিয়ায় চাপ স্থির, সমায়তন প্রক্রিয়ায় আয়তন স্থির, সমুষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির, আর রুদ্রতাপীয় প্রক্রিয়ায় মোট তাপশক্তি স্থির। অর্থাৎ সিস্টেম তাপশক্তি শোষণও করবে না, সিস্টেম তাপশক্তি বর্জনও করবে না। ফলে সিস্টেমের আগের যে তাপশক্তি ছিল সে তাপশক্তি থেকে যাবে, অর্থাৎ তাপশক্তিটা স্থির থাকবে। এক্ষেত্রে যেহেতু আয়তন স্থির, এক্ষেত্রে আমরা বলতে পারি ডিভি = 0। ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তন। কোনো একটা সিস্টেমে যখন আয়তন স্থির থাকে তখন তার আয়তনের যে পরিবর্তনটা, সে পরিবর্তনটা শূন্য হয়। এক্ষেত্রে আমরা বলতে পারি ডিটি = 0। তাপমাত্রার যে পরিবর্তন, সেই পরিবর্তনটা শূন্য। এক্ষেত্রে আমরা বলতে পারি ডিকিউ = 0। এক্ষেত্রে আমরা বলতে পারি ডিপি = 0। চাপের পরিবর্তনটা শূন্য। যদিও চাপের পরিবর্তন আমাদের এই কয়েকটা কাজে আসবে না, এখানে আমাদের বাকিগুলো লাগবে: এই আয়তনের পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন এবং মোট তাপশক্তির পরিবর্তন। তাহলে আমরা পাইলাম 4টা প্রক্রিয়া: সমচাপ প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া, রুদ্রতাপীয় প্রক্রিয়া। একটাতে চাপ স্থির, একটাতে আয়তন স্থির, একটাতে তাপমাত্রা স্থির, একটাতে মোট তাপশক্তি স্থির। তাহলে মোট তাপশক্তি যদি স্থির হয়, যে তাপশক্তির পরিবর্তন ডিকিউ মানে কী পরিমাণ নেবে বা কী পরিমাণ দিবে, সেটা হবে 0। যেহেতু তাপমাত্রা স্থির, তাহলে তাপমাত্রার পরিবর্তনটা শূন্য হবে। যেহেতু আয়তন স্থির, আয়তনের পরিবর্তনটা শূন্য হবে। আমরা এখন একটা একটা প্রক্রিয়া আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। একটু খেয়াল করুন। প্রথমে আসছে সমচাপ প্রক্রিয়া। যে সিস্টেমের চাপ সর্বদা স্থির তাকে আমরা সমচাপ প্রক্রিয়া বলি। মানে যে প্রক্রিয়া একটা সিস্টেমের চাপ সবসময় স্থির থাকবে তাকে আমরা সমচাপ প্রক্রিয়া বলি। এখানে খেয়াল করুন, এই যে আয়তনের সাথে চাপের একটা সম্পর্ক দেখানো হয়েছে। আয়তন পরিবর্তন হলেও, এখানে দেখেন, আয়তন পরিবর্তন হলেও চাপের
যে পরিমাণ সেটা সবসময় নির্দিষ্ট। এখানে চাপ স্থির, ওয়াই অক্ষ বরাবর যেহেতু চাপ, আমরা ওয়াই অক্ষ বরাবর যে খুঁটি সে খুঁটির মান সবসময় সেম পাচ্ছি। অতএব এখানে আয়তনের পরিবর্তন হচ্ছে বাট চাপের পরিবর্তন হচ্ছে না। এক্ষেত্রে এই রেখাটা যে রেখাটা এখানে দেখছেন এই রেখাটাকে বলা হবে সমচাপীয় রেখা। আবার বলছি, এই রেখাটাকে বলা হয় সমচাপীয় রেখা, অর্থাৎ এই রেখার প্রত্যেকটা বিন্দুতে চাপ স্থির। যদি এভাবে আঁকা হয় লেখচিত্রটা, এদিকে যদি চাপকে দেওয়া হয়, ওপরে যদি আয়তনকে দেওয়া হয়, এমসিকিউতে আসতে পারে, একটু লিখে রাখবেন। এই পাশের চাপ উপরে যদি আয়তনকে দেওয়া হয় তখন এটা হবে এরকম। যেহেতু এক্স অক্ষ বরাবর আমরা চাপকে স্থাপন করেছি, যার কারণে বুঝের মানটা সবসময় কী হবে, সেম হবে। এই ক্ষেত্রে এই রেখাটাকে বলা হবে সমচাপীয় রেখা। এই রেখার প্রত্যেকটা বিন্দুতে চাপ সমান। এরপর আসুন, আমরা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এক্ষেত্রে আমরা ডিকিউ সমান পাচ্ছি ডিইউ প্লাস পিডিবি। এখানে পিটা কিন্তু চাপের পরিবর্তন নয়, একটু খেয়াল রাখবেন। ডিবি আয়তনের পরিবর্তন, ডিইউ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর ডিকিউটা হচ্ছে মোট তাপ শক্তির পরিবর্তন, মানে কী পরিমাণ তাপ শোষণ করবে বা কী পরিমাণ তাপ বর্জন করবে সেটাই। কিন্তু এটা কিন্তু ডিপি না, এটা কিন্তু শুধুমাত্র পি, যেটা স্থির চাপকে নির্দেশ করে। এই ক্ষেত্রে পি এর মান কখনো শূন্য হবে না। এই পি এর মান হবে যে চাপটি স্থির বলেছেন, সে চাপের মানই হচ্ছে এখানকার পি। এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এখানে পি এর মান শূন্য হবে না। তাহলে ডিকিউ সমান ডিইউ প্লাস পি ডিবি, এখানে পি এর জায়গায় যে স্থির চাপ যেটা আছে ওই স্থির চাপের মানটা এখানে বসাতে হবে। তাহলে আমরা সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে যে সূত্রটা পাচ্ছি সেটা হচ্ছে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। আমি আবার বলছি, আমরা যে সূত্রটা পাচ্ছি সেটা হচ্ছে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এই ডিডাব্লিউ সমান পাচ্ছি পি ডিবি। এরপর আসি সমচাপ প্রক্রিয়া, এটুকু তথ্য মনে রাখলে হবে। এরপর আসেন সমায়তন প্রক্রিয়া। এক্ষেত্রে দেখেন সমায়তন প্রক্রিয়ায় এখানে জাস্ট এই লেখচিত্র দেখলে বোঝা যায়। আমরা এক্স অক্ষ বরাবর আয়তনকে বসিয়েছি। এখানে আয়তনের মানটা কিন্তু সবসময় স্থির, কিন্তু চাপের পরিবর্তন হচ্ছে। তাহলে যে সিস্টেমে আয়তন সবসময় স্থির থাকবে সেটাকে আমরা ওই সিস্টেমের প্রক্রিয়াটাকে আমরা সমায়তন প্রক্রিয়া বলবো। এখন আসুন, যদি এই লেখাটা যদি আমি উল্টিয়ে আঁকি, আমি যদি এক্স অক্ষ বরাবর চাপকে স্থাপন করি, ওয়াই অক্ষ বরাবর যদি আয়তনকে স্থাপন করি, সেক্ষেত্রে কিন্তু এটা এক্স অক্ষের সমান্তরাল রেখা হয়ে যাবে। এই রেখার প্রত্যেকটা বিন্দুতে আয়তন স্থির, আর এই রেখার প্রত্যেকটা বিন্দুতে আয়তন স্থির। এবার আসুন, আমরা সূত্র জানি ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিবি। একটু আগে আমরা দেখেছিলাম যে ডিবি যদি আয়তন স্থির থাকে তাহলে আয়তনের যে পরিবর্তন সে পরিবর্তনটা কত, ডিবি এর মান হচ্ছে 0। সেক্ষেত্রে আমরা পাচ্ছি ডিকিউ সমান ডিইউ। মাথায় রাখতে হবে কোনো একটা সিস্টেমের যদি আয়তনের পরিবর্তন না হয়, আমি আবার বলছি মাথায় রাখতে হবে কোনো একটা সিস্টেমে যদি আয়তনের পরিবর্তন না হয় সেক্ষেত্রে কখনোই কাজ হবে না। তাহলে সিস্টেমের যে কৃতকাজ সেটা নির্ভর করে কেবলমাত্র আয়তনের উপর। আমি আবার বলছি সিস্টেমের যে কৃতকাজ সেটা নির্ভর করে কেবলমাত্র আয়তনের উপর। এবার আসুন, এখন পাচ্ছি ডিকিউ সমান ডিইউ। তাহলে একটা সিস্টেমে আপনি যে পরিমাণ তাপশক্তি সরবরাহ করবেন, ধরুন আপনি 100 জুল তাপশক্তি সরবরাহ করেছেন, 100 জুল। এই 100 জুলের পুরোটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে। আচ্ছা, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হওয়া মানে কিসে ব্যয় হওয়া বলেন তো? তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় হওয়া। তার মানে যে পরিমাণ তাপ শক্তি দিচ্ছেন সেটা পুরোটাই তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় হয়। দ্যাটস ওয়াই এই সমায়তন প্রক্রিয়ায় তাপমাত্রার যে পরিবর্তন সেটা অনেক দ্রুত গতিতে হয়। যদি অনুধাবনমূলক প্রশ্নে আসে সমায়তন প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন দ্রুত ঘটে, ব্যাখ্যা করো। তাহলে ব্যাখ্যাটা কীভাবে লিখবেন? আপনারা প্রথমে লিখবেন ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিবি। যেহেতু ডিবি 0 তাহলে এখানে কৃতকাজ বা পিডিবির মান 0 হবে। তাহলে ডিকিউ সমান ডিইউ। তাহলে যে পরিমাণ শক্তি আপনি দিচ্ছেন, যে পরিমাণ তাপশক্তি সরবরাহ করছেন পুরোটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি তথা তাপমাত্রা বৃদ্ধি দেবে হচ্ছে। দ্যাটস ওয়াই এইখানে তাপমাত্রাটা খুব দ্রুত বৃদ্ধি পাবে।
যদি এমন হতো এখানে কাজ হচ্ছে সেক্ষেত্রে যেই শক্তিটা দিচ্ছেন সেটা দুই ভাগে ভাগ হয়ে যেত, একটা তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় হতো, একটা কাজে ব্যয় হতো। তখন তাপমাত্রা অত দ্রুত বাড়ার কোনো কিছু ছিল না, স্কোপ ছিল না। কিন্তু এখানে যেহেতু যে তাপটা দিচ্ছেন পুরোটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হচ্ছে, অতএব তাপমাত্রার যে পরিবর্তন সেই পরিবর্তনটা অনেক দ্রুত হবে। তাহলে একটা অনুধাবনমূলক একটা প্রশ্ন পাইলাম যে সমায়তন প্রক্রিয়ায় তাপমাত্রা পরিবর্তন খুবই দ্রুত ঘটে বা দ্রুত ঘটে, ব্যাখ্যা করো। তাহলে এই সমায়তন প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপশক্তির সম্পূর্ণ অংশই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি তথা তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় হয় বলেই এখানে তাপমাত্রা খুব দ্রুত বৃদ্ধি পায়। এটা গেল সমায়তন প্রক্রিয়া। তাহলে সমায়তন প্রক্রিয়া আমরা পাইলাম হচ্ছে ডিকিউ সমান ডিইউ। আমরা সমায়তন প্রক্রিয়া আমরা পেলাম ডিকিউ সমান ডিইউ, অর্থাৎ যে তাপ দিবেন সেটা পুরোটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে। এখানে কৃতকাজ শূন্য। এই পুরো চ্যাপ্টারের এসএসসি পরীক্ষায় যতগুলো ম্যাথ আসছে তার মধ্যে সবচেয়ে বেশি ম্যাথ আসছে হচ্ছে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে। আপনি যখন আমরা যখন কার্ণচক্র পড়ব, সে কার্ণচক্রেও ঘুরে ফিরে এই সমস্যা রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে ম্যাথ। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কোনো টপিক বলেন সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। অতএব আমরা এখানে অনেক বেশি সময় দেওয়ার চেষ্টা করব, ভালো করে মনোযোগ দিয়ে ক্লাস করবেন। সমষ্ণ প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোনো একটা সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে সে প্রক্রিয়াকে আমরা বলি সমষ্ণ প্রক্রিয়া। এখন দেখেন, আমরা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। মনে আছে তো আপনাদের? এই ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, যেটা ডিপেন্ড করে মূলত তাপমাত্রার উপর। তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমবে। যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে ডিইউর মান, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের যে মান, সে মানটা 0 হবে। কারণ তাপমাত্রা স্থির, তার মানে অভ্যন্তরীণ শক্তি স্থির, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কত হবে? 0 হবে। এক্ষেত্রে আমরা পাবো ডিকিউ সমান ডিডাব্লিউ। এখন আসেন, এই ডিকিউ সমান ডিডাব্লিউ এটাকে অন্যভাবেও লেখা যায়, যে মাইনাস ডিকিউ সমান মাইনাস ডিডাব্লিউ, এভাবে লেখা যায়। এখন আসেন, এই ডিইউ প্লাস ডিইউ সমান প্লাস ডিডাব্লিউ, এখানে ডিডাব্লিউটা প্লাস কখন হবে? যখন আয়তন বৃদ্ধি পাবে। আর ডিকিউ, এখানে ডিকিউ কিন্তু প্লাস কখন হবে? যখন সিস্টেমে তাপশক্তি সরবরাহ করা হবে। তাহলে এখন দেখেন, যে পরিমাণ সিস্টেমে তাপশক্তি সরবরাহ করবেন পুরোটাই কৃতকাজে রূপান্তরিত হবে। আমি আবার বলছি, যে পরিমাণ সিস্টেমে তাপশক্তি সরবরাহ করবেন পুরোটাই কৃতকাজে রূপান্তরিত হবে। কৃতকাজে রূপান্তরিত হওয়া মানে আয়তনের পরিবর্তন হওয়া। তার মানে যেহেতু সরবরাহকৃত তাপশক্তির সম্পূর্ণ অংশই কাজে রূপান্তরিত হচ্ছে, অতএব এখানে আয়তনের পরিবর্তনটা খুব দ্রুত ঘটে। এটাও পরীক্ষা আসতে পারে যে সমষ্ণ প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন দ্রুত ঘটে, ব্যাখ্যা করো। এটা লিখবেন যে সমষ্ণ প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপশক্তি সম্পূর্ণ কাজে রূপান্তরিত হয়। কাজে রূপান্তরিত হওয়া মানে আয়তনের পরিবর্তন হওয়া, অতএব আয়তনের পরিবর্তনটা দ্রুত হবে। এখানে মাইনাস ডিকিউ সমান মাইনাস ডিডাব্লিউ। মাইনাস ডিকিউ কখন? যখন সিস্টেম তাপশক্তি হারাবে। সেক্ষেত্রে দেখেন ডিডাব্লিউটা মাইনাস, ডিডাব্লিউ মাইনাস মানে আয়তন হ্রাস পাবে। তাহলে এই প্রক্রিয়া যখন আয়তন সংকুচিত করা হয় তখন সিস্টেম তাপ গ্রহণ করে না, সিস্টেম তাপ বর্জন করে। যে মাইনাস মানে তাপ বর্জন করা। তাহলে দেখেন এখানে আয়তন বাড়বে, তাপ শোষণ করবে। এখানে আয়তন কমবে, তাপ বর্জন করবে। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় আয়তনের হ্রাস পাওয়া মানে হ্রাস পাওয়া মানে তাপ বর্জন করা, আয়তন বৃদ্ধি পাওয়া মানে তাপ গ্রহণ করা। এক্ষেত্রে যে পরিমাণ তাপ শোষণ করবে পুরোটাই কাজে রূপান্তরিত হবে, বা সিস্টেম যে পরিমাণ কাজ করবে, অত আয়তন সংকুচনের জন্য যে পরিমাণ সিস্টেমের কাজ করতে হবে সেই পরিমাণ তাপশক্তি সে কি হারাই ফেলবে, লস করবে। এবার আসেন, তো এখানে আমরা পাইলাম ডিকিউ সমান ডিডাব্লিউ। প্রথমে আমরা জাস্ট এই সূত্রটা পাইলাম সমষ্ণ প্রক্রিয়ায়। এখন আসেন সমষ্ণ প্রক্রিয়া সম্পর্কে আরও কিছু তথ্য আমরা একটু দেখি। ধরেন এখানে একটা সিস্টেম আছে,
একটা সিস্টেম আছে, এই সিস্টেমের সাথে একটা পিস্টন লাগানো আছে, এই পিস্টন দিয়ে আপনি উপর থেকে নিচে চাপ দিবেন। বলেন যখনই কোনো একটা সিস্টেমে যখন চাপ দেওয়া হয় অর্থাৎ আয়তনের সংকোচন করা হয় তখন তার তাপমাত্রা বাড়ে না কমে? স্যার মাথায় রাখবেন, কোনো একটা সিস্টেম বা কোনো একটা গ্যাসের যখন আয়তন কমে যায় তখন তার তাপমাত্রা বেড়ে যায়, চাপ বেড়ে যায়। আমি আবার বলছি, আয়তন হ্রাস পেলে তাপমাত্রা বাড়ে, চাপও বাড়ে, আর আয়তন বৃদ্ধি পেলে তাপমাত্রাও কমবে, চাপও কমবে। এখন দেখেন এখানে আয়তন হ্রাস পাচ্ছে, আয়তন হ্রাস পাওয়ার মিনিংটা বলেন তো? আয়তন হ্রাস পাওয়ার মিনিংটা হচ্ছে তার তাপমাত্রা বাড়বে, চাপও বাড়বে। এখন আসেন, ধরেন বাইরের তাপমাত্রা 30, বাইরের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সিস্টেমের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনি যখন চাপ দিবেন, যখন জোরে চাপ দিবেন, সাথে সাথে তাপমাত্রা বেড়ে 30 থেকে কত হয়ে গেল? 32 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। তাহলে বলেন 30 থেকে যখন 32 হয়ে গেল, তাপমাত্রা একটা সিগনিফিকেন্ট পরিবর্তন হলো, এক্ষেত্রে এটা কি কখনো সমস্যা প্রক্রিয়া হতে পারে কিনা? আনসার হচ্ছে কখনোই না, কারণ সমস্যা প্রক্রিয়ায় তাপমাত্রা সবসময় স্থির থাকে। এবার আসেন, তাহলে কি করতে হবে? এই সিস্টেমের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা সংকুচিত করব। কীভাবে সংকুচিত করবো জানেন? একটু করে সংকুচিত করবো, মানে সামান্য একটু করে চাপ দিব। আমি আবার বলছি, খুবই অল্প পরিমাণ চাপ দিয়ে এটাকে সংকুচিত করব। তখন যেহেতু খুবই অল্প পরিমাণ চাপ দিয়েছি, তাহলে এটার তাপমাত্রা বাড়বে, বেড়ে হবে 30.01 হলো, 30.01 ডিগ্রি সেলসিয়াস হলো। তাহলে বলেন তাপমাত্রা বাড়ছে না কমছে? স্যার তাপমাত্রা বাড়ছে, তবে সামান্যই বাড়ছে। এখন আসেন, যখন সিস্টেমের ভিতরে তাপমাত্রা বেশি, বাইরের তাপমাত্রা কম, তখন ভিতর থেকে তাপশক্তি কোথায় চলে আসবে? ভিতর থেকে তাপশক্তি বাইরে চলে আসবে। এই ভিতর থেকে তাপশক্তি বাইরে আসতে পারবে কখন বলেন তো? যখন এই সিস্টেমটা তাপের সুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি হবে। আমি আবার বলছি, যখন এই সিস্টেমটা তাপের সুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি হবে, তখনই ভিতর থেকে তাপশক্তি বাইরে চলে আসতে পারবে। এখন আসেন, তাহলে 2 নম্বরে আমরা পাচ্ছি সিস্টেম তাপের উচ্চ সুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি, উচ্চ সুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি। 2 নম্বর পেলাম এটা। এখন আসেন, বাইরের, এটাকে বলা হয় পরিবেশ। একটা সিস্টেমের বাইরের অংশটাকে আমরা বলি পরিবেশ। এই পরিবেশের তাপগ্রাহিতা কেমন হতে হবে? মানে তাপগ্রাহিতা মানে হচ্ছে তাপ শোষণ করার ক্ষমতা। যেহেতু ভিতরে 30.01 থেকে দ্রুত টেনে এটাকে আবার 30 করতে হবে, তাহলে বাইরের যে তাপ গ্রহণ করার যে ক্ষমতা বা তাপগ্রাহিতা, এটা উচ্চ হতে হবে, যেন ভিতর থেকে দ্রুত তাপ কি করতে পারে? টেনে নিতে পারে। তাহলে বলেন পরিবেশের তাপগ্রাহিতা কি হবে? পরিবেশের তাপগ্রাহিতা উচ্চ হবে, তাপগ্রাহিতা উচ্চ হবে। এখন দেখেন, ভিতর থেকে যখন তাপশক্তি বাইরে চলে আসবে, এই তাপমাত্রা 30.01 যেটা ছিল, এটা কমে আবার কত চলে আসবে? আবার 30 ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে। ওই বাইরে পরিবেশের তাপ যখন শোষণ করে নিয়ে নিবে, তাপমাত্রা কমে কততে আসবে? 30 আসবে। এরপর আমরা আবার একটু করে চাপ দিব, তাপমাত্রা একটু করে বাড়বে, সেটা আবার বাইরে চলে যাবে। একটু করে চাপ দিও, তাপমাত্রা বাড়বে, সেটা বাইরে চলে যাবে। এখন আসেন, এই যে 30.01 যেটা আমি অনুমান করে ধরেছি, এখানে তাপমাত্রার যে পরিবর্তনটা সেটা কোয়াইট নেগলিজিবল, একদমই নেগলিজিবল বলা যায়। সামান্য একটু তাপমাত্রা বাড়ে, যেটা 30-এর খুবই কাছাকাছি, ওই হিসেবে আমরা ধরে নিই যে সিস্টেমের তাপমাত্রা স্থির। তাহলে বলেন, আপনি কি জোরে চাপ দিবেন নাকি খুবই ধীরে 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 চাপ দিবেন? স্যার খুবই ধীরে ধীরে চাপ দিতে হবে, নাহলে এটা কখনোই সমস্যা থাকবে না। এই ক্ষেত্রে আমরা আরেকটা সিদ্ধান্ত নিতে পারলাম, এটা খুবই ধীর প্রক্রিয়া, তাহলে এখানে 3টা পয়েন্ট পেলাম। সিস্টেম তাপের উচ্চ সুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি, পরিবেশের তাপগ্রাহিতা উচ্চ হবে, আর এটা একটা ধীর প্রক্রিয়া। কেন ধীর প্রক্রিয়া তো বুঝছেন আশা করি। এবার আসেন, এই সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির। তাহলে আমরা জানি বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকে। তাহলে এই সমস্ত প্রক্রিয়াটা বয়েলের সূত্রে মেনে চলবে।
এটা বয়েলের সূত্র মেনে চলবে, বয়েলের সূত্র মানবে। বয়েলের সূত্রটা হচ্ছে P1 V1 সমান P2 V2, P1 V1 সমান P2 V2। তাহলে সমষ্ণ প্রক্রিয়া কার সূত্র মেনে চলে বলেন তো? স্যার বয়েলের সূত্র মেনে চলে, সেটা হচ্ছে P1 V1 সমান P2 V2। এরপর তাহলে আমরা কি পেলাম দেখেন, dq সমান dw, আর সিস্টেম তাপের উচ্চ সুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি, যাতে দ্রুত তাপ কি করতে পারে, ছেড়ে দিতে পারে। তারপর হচ্ছে সিস্টেম তাপের পরিবেশ তাপগ্রহিত উচ্চ হতে হবে, এটা অনেক ধীর প্রক্রিয়া, এটা বয়েলের সূত্র মেনে চলে। এখান থেকে পাচ্ছে P1 V1 সমান P2 V2। এরপর এখন আসেন এই যে একটা সিস্টেমকে যখন আপনি সংকুচিত করবেন, সেক্ষেত্রে কাজ হবে -dw, কারণ আয়তন যখন কমে তখন তার কৃতকাজটা ঋণাত্মক হয়, আর আয়তন যখন বাড়ে তখন তার কৃতকাজটা ধনাত্মক হয়। এই ক্ষেত্রে যখন আয়তন কমে যাবে, সেক্ষেত্রে আমরা জানি -dw সমান কি পেয়েছিলাম, -dw সমান -dq পেয়েছিলাম। -dq মানে কি? -dq মানে হচ্ছে তাপ বর্জন করবে। তাহলে ভিতর থেকে কোথায় তাপ চলে আসবে? ভিতর থেকে তাপ বাইরে চলে আসবে। dq ভিতর থেকে যেহেতু বাইরে চলে আসবে, তখন এটা কি হবে? মাইনাস হবে। তার মানে আয়তন যদি সংকুচিত করা হয়, যে পরিমাণ কাজ হবে ঠিক সমপরিমাণ তাপশক্তি ভিতর থেকে কোথায় চলে আসবে? বাইরে চলে আসবে। তবেই তাপমাত্রা স্থির রাখা সম্ভব। আমি আবার বলছি, যখন আয়তন সংকুচিত করবেন, তাহলে আয়তন সংকুচনের জন্য যে পরিমাণ কাজ হবে ঠিক সে পরিমাণ তাপশক্তি ভিতর থেকে বাইরে চলে আসবে। তবেই ভিতরের যে তাপমাত্রা, সে তাপমাত্রা সমান রাখা সম্ভব। এবং এই কাজটা করতে হবে খুবই ধীরে, নাহলে তাপমাত্রা বেড়ে যাবে। এবার আসেন, যদি কোনো কারণে, আমরা তো এর আগে সংকুচনের কথা বলছি, যদি কোনো কারণে আপনি এটাকে প্রসারিত করেন, সেক্ষেত্রে এটা প্লাস হবে, তখন এটাও প্লাস হতে হবে, কারণ আমরা জানি +dw সমান +dq। এক্ষেত্রে আয়তন বাড়াবেন মানে হচ্ছে কাজ ধনাত্মক। আয়তন বৃদ্ধিতে যে পরিমাণ কাজ হবে ঠিক সমপরিমাণ তাপশক্তি এই সিস্টেম বাইরের পরিবেশ থেকে ভিতরে টেনে নিয়ে নেবে। আমি আবার বলছি, যদি আয়তন বৃদ্ধি করেন, যে পরিমাণ কাজ হবে সমপরিমাণ তাপশক্তি বাইরের পরিবেশ থেকে ভিতরে টেনে নিয়ে নেবে। ফলাফল দেখেন তো, ভিতরের যে তাপশক্তি, সে তাপশক্তি বাড়বে, তবে তাপমাত্রা স্থির থাকবে। আশা করি এটা আপনাদের পুরোপুরি ক্লিয়ার। এরপর দেখুন, তাহলে যখন সংকুচিত করবেন, যে পরিমাণ কাজ সমপরিমাণ তাপশক্তি বর্জন করবে, যখন প্রসারিত করবেন, যে পরিমাণ কাজ সমপরিমাণ তাপশক্তি বাইরের পরিবেশ থেকে সে কি শোষণ করে নেবে, তবেই তাপমাত্রা স্থির রাখা সম্ভব হবে। এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এটা প্রথমেই বলে আসছি, তারপর আরেকটু ব্যাখ্যা করলাম। এরপর আসেন, এই সমস্ত প্রক্রিয়ায় একটা কৃতকাজ আছে। আমি আবার বলছি, প্রতিপাদনগুলো আমি একটাও দেখাবো না আপনাদের। একদম সবগুলো লেকচার যখন শেষ হবে, বেসিক লেকচার যখন শেষ হবে, ম্যাথগুলো সম্পর্কে যখন একটু আইডিয়া হবে, একদম চ্যাপ্টার লাস্টের দিকে প্রতিপাদনের উপর একটা ক্লাস নিব। সেখানে প্রত্যেকটি সূত্রের প্রতিপাদনগুলো দেখানো হবে। অনেকে প্রতিপাদনগুলো করতে চায় না, তাদের জন্য এখন দেখাচ্ছি না। যদি করতে চান, সেক্ষেত্রে একদম চ্যাপ্টারের লাস্টের লেকচারে দেখবেন একটা সকল সূত্রের প্রতিপাদন দিয়ে একটা লেকচার নেওয়া হবে, ওখানে সবগুলো প্রতিপাদন পেয়ে যাবেন। যারা প্রতিপাদন শিখতে চান, জানতে চান, তারা লাস্টের লেকচারের জন্য অপেক্ষা করবেন। এর আগ পর্যন্ত বেসিক কনসেপ্টগুলো একেবারে ক্লিয়ার করে রাখবেন। দেখেন, এক্ষেত্রে কৃতকাজ, এটা প্রতিপাদন দেখাবো আমি। nRT ln V2/V1, n হচ্ছে মূল সংখ্যা, আর হচ্ছে আদর্শ গ্যাস দ্রবক 8.31 জুল পার মোল পার কেলভিন, আর টি হচ্ছে তাপমাত্রা, কেলভিন স্কেল তাপমাত্রা বসাতে হবে। B1 হচ্ছে আদি আয়তন, আর B2 হচ্ছে পরবর্তী আয়তন। B1 হচ্ছে আদি আয়তন, B2 হচ্ছে পরবর্তী আয়তন। তাহলে W সমান আমরা পাচ্ছি nRT ln V2/V1। তাহলে সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের সূত্র হচ্ছে W = nRT ln V2/V1। আবার বলছি, nRT ln V2/V1 গেল। তাহলে ওভারঅল আরেকবার একটু আলোচনা করি স্যার, প্লিজ একটু শুনবেন।
সমুষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির, সূত্র হচ্ছে প্লাস ডিকিউ সমান প্লাস ডিইউ প্লাস ডিকিউ সমান ডিডাব্লিউ প্লাস ডিকিউ সমান প্লাস ডিডাব্লিউ। যতটুকু আয়তন বাড়বে ওই আয়তন বাড়তে যে পরিমাণ কাজ হয় ঠিক সে পরিমাণ শক্তি সে বাহির থেকে পরিবেশ থেকে শোষণ করে নিয়ে নিবে। অথবা এটা বলতে পারি মাইনাস ডিকিউ সমান মাইনাস ডিডাব্লিউ মানে হচ্ছে আয়তনের হ্রাস। সেক্ষেত্রে আয়তন হ্রাস পাওয়ার জন্য যে পরিমাণ কাজ হবে সমপরিমাণ শক্তি তাপ শক্তি সে সিস্টেম থেকে বাইরে বের করে দিবে, বর্জন করে ফেলবে, তবেই তাপমাত্রা স্থির রাখা সম্ভব হবে। তাহলে এখানে এটা ধীরে ধীরে সংগঠিত করতে হবে, কারণ দ্রুত করতে গেলে তাপমাত্রার পরিবর্তনটা সিগনিফিকেন্ট হবে, তখন আপনি কখনোই তাপমাত্রা স্থির বলতে পারবেন না। তাহলে খুবই ধীরে ধীরে এটা সংগঠিত করতে হবে। এবং যেহেতু তাপের আদান প্রদান হবে কার সাথে, সিস্টেমের সাথে বাইরের পরিবেশের, অতএব সিস্টেমটা তৈরি করতে হবে উচ্চ সুপরিবাহী পদার্থ দ্বারা, যাতে খুব দ্রুত তাপের আদান প্রদান হতে পারে এবং বাইরের পরিবেশের তাপগ্রাহিত উচ্চ হতে হবে। এরপর আসেন এটা বলের সূত্রে মেনে ছিল, বলের সূত্র হচ্ছে P1 V1 সমান P2 V2, আর কৃতকাজ W সমান পাচ্ছি nRT ln V2 by V1। আবার বলছি nRT ln V2 by V1। আশা করি সমস্ত প্রক্রিয়া ক্লিয়ার আপনাদের। এরপর আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া যাব। আচ্ছা, এই ক্ষেত্রে একটু মাথায় রাখবেন, এই চাপ এবং আয়তনের যে লেখচিত্র পাবেন, এই লেখচিত্র এক্সকের সাথে যে ক্ষেত্রফলটা উৎপন্ন করবে সেটা হচ্ছে কৃতকাজের পরিমাণ। এটা আমি একদম হয়তো লেকচার 1 না 2, সম্ভবত 2তে মেবি 2তে বা 3তে কোনো একটা লেকচারে আমি এখান থেকে একটা ম্যাথ করিয়েছিলাম আপনাদের, যে ম্যাথটা খুব ইম্পর্টেন্ট বলেছিলাম। এরপর আসেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের মোট তাপশক্তির পরিমাণ স্থির থাকে তাকে আমরা বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপ মানে হচ্ছে তাপকে রুদ্ধ করে দেওয়া, তাপ আসতেও পারবে না যেতেও পারবে না, তাহলে এটাকে বলছি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় মাথায় রাখবেন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিউ স্থির, কিউ কনস্ট্যান্ট। আমরা অনেক সময় মনে করি কিউ জিরো না, কিউর একটা মান থাকে, সে মানটা চেঞ্জ হয় না। সে মানটা চেঞ্জ হয় না বলে ডিকিউ ইকুয়াল টু জিরো। এই যে ডিকিউ মানে হচ্ছে কিউ এর পরিবর্তন, মানে তাপশক্তির পরিবর্তন, সে তাপশক্তির পরিবর্তনটা জিরো। তাহলে কিউ জিরো নয়, তবে ডিকিউ জিরো। কিউ স্থির, কিউর একটা মান আছে, ডিকিউটা জিরো হবে। তাহলে প্রথমে আমরা পাইলাম ডিকিউ ইকুয়াল টু জিরো। আমরা জানতাম ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে দেখেন তো, ডিইউ প্লাস ডিডাব্লিউ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখান থেকে পাবো ডিইউ সমান মাইনাস ডিডাব্লিউ অথবা মাইনাস ডিইউ সমান প্লাস ডিডাব্লিউ। আমরা যে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করি এরকমই পাবো। তাহলে দুটো সূত্র পাচ্ছি, একটা হচ্ছে ডিইউ সমান ডিডাব্লিউটা আগে লিখি, মাইনাস ডিডাব্লিউ সমান ডিইউ অথবা প্লাস ডিডাব্লিউ সমান মাইনাস ডিইউ, এরকম পাচ্ছি আমরা। স্যার আবার বলি, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, যেহেতু ডিকিউ জিরো তাহলে ডিইউ প্লাস ডিডাব্লিউ হলো জিরো। যদি পক্ষান্তর করেন আপনি এরকমই পাবেন, মাইনাস ডিডাব্লিউ সমান ডিকিউ আর প্লাস ডিডাব্লিউ সমান মাইনাস ডিইউ। এক্ষেত্রে একটু শুনুন, মন দিয়ে শুনুন। মাইনাস ডিডাব্লিউ মানে কাজ ঋণাত্মক। বলেন তো কাজ কখন ঋণাত্মক হয়? যখন আয়তন কি হয়? আয়তন সংকুচিত হয়, আয়তন হ্রাস পায়। তাহলে এখানে আয়তন সংকুচিত হবে, আর এখানে আয়তন প্রসারিত হবে। তাহলে এইটাকে বলতে পারবো আমরা রুদ্ধতাপীয় সংকোচন। এটাকে আমরা বলতে পারবো রুদ্ধতাপীয় সংকোচন, আর এটাকে আমরা বলতে পারবো রুদ্ধতাপীয় প্রসারণ। এখন আসুন, ডিইউ প্লাস মানে হচ্ছে, এখানে ডিইউ প্লাস মানে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি, আর ডিইউ মাইনাস মানে হচ্ছে তাপমাত্রা হ্রাস। তাহলে রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পায় তথা সিস্টেম উষ্ণ হয়। এরা প্রায় সময় আপনার এই দুটা এখান থেকে প্রায় সময় অনুধাবনমূলক প্রশ্ন হয়। আবার বলছি, মাইনাস ডিডাব্লিউ মানে হচ্ছে সংকোচন। তাহলে রুদ্ধতাপীয় সংকোচনে দেখেন, রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পায় তথা সিস্টেম উষ্ণ হয়। আর রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেমের তাপমাত্রা হ্রাস পায় তথা সিস্টেম শীতল হয়।
তাহলে এগুলো খুবই ইম্পর্টেন্ট এই দুটো অনুধাবনমূলক প্রশ্ন একটু নোট করে নেবেন ভালো মতো। জাস্ট এভাবে নোট করবেন যে dq সমান 0, তাহলে du প্লাস dw সমান 0, সেখান থেকে মাইনাস dw সমান প্লাস du, মাইনাস dwটা আয়তনের সংকোচন বা হ্রাসকে নির্দেশ করে, আর প্লাস ডিউটা তাপমাত্রা বৃদ্ধিকে নির্দেশ করে। অতএব রুদ্রতাপীয় সংকোচনে সিস্টেমের তাপমাত্রা কী পায়? বৃদ্ধি পায়, তথা সিস্টেম উষ্ণ হয়। এভাবে ব্যাখ্যাটা লিখবেন আর কি। এরপর আসেন রুদ্রতাপীয় প্রক্রিয়া। একটু খেয়াল করুন রুদ্রতাপীয় প্রক্রিয়া। এখানে একটা সিস্টেম আছে, এই সিস্টেমে যখন আপনি ধরেন এটা তাপমাত্রা 30, আগের মতো চিন্তা করি তাহলে বুঝতে সুবিধা হবে। তাপমাত্রা 30, বাইরের তাপমাত্রাও 30, পরিবেশের তাপমাত্রাও 30। আপনি যখন সংকুচিত করবেন তাহলে বলেন সংকুচিত করলে ভিতরের তাপমাত্রা বাড়বে, ধরেন বেড়ে 32 ডিগ্রি সেলসিয়াস হলো। যখন আপনি আয়তনে সংকুচিত করবেন, আয়তন কমাবেন, তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বেড়ে 32 হবে। তখন 32 হলে ভিতর থেকে তাপশক্তিটা কোথায় যেতে চাইবে বলেন তো? বাইরে যেতে চাইবে। এখন রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তো সিস্টেম তাপ গ্রহণ করতে পারে না, বর্জন করতে পারে না। যেহেতু সিস্টেম তাপ গ্রহণও করতে পারে না, বর্জনও করতে পারে না, সেজন্য এই সিস্টেমটাকে তাপের উচ্চ কুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি করতে হবে। তাহলে সিস্টেম কি দ্বারা তৈরি বলেন তো? সিস্টেম তাপের উচ্চ কুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি, তাহলে আমরা এখানে পাইলাম যে প্রথম যেটা পাইলাম সেটা হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া সিস্টেম তাপের উচ্চ কুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি। এখন বলেন এইটা তাপের উচ্চ কুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি, তার মানে ভিতরে তাপটা বাইরে আসার চেষ্টা করবে, কিন্তু এই দেয়ালের জন্য আঘাত পাবে, মানে যে কুপরিবাহী পদার্থ সে কুপরিবাহী পদার্থে আটকে যাবে। বাইরে যে পরিবেশ, সে পরিবেশও তো চাইবে বিদ্যুৎ থেকে তাপটা নিয়ে নেওয়ার জন্য, যেহেতু ভিতরে তাপমাত্রা বেশি। তাহলে বাইরের যে পরিবেশের তাপ টেনে নেওয়ার যে ক্ষমতা, যেটাকে আমরা তাপগ্রাহিতা বলি, পরিবেশের তাপ টেনে নেওয়ার যে ক্ষমতা, যেটাকে আমরা তাপগ্রাহিতা বলি, সে তাপগ্রাহিতা উচ্চ হবে না নিম্ন হবে? স্যার এটা নিম্ন হবে। তাহলে বলেন পরিবেশের তাপগ্রাহিতা কি হবে? নিম্ন হবে। নিম্ন হওয়ানি সিস্টেম দিতে চাইলেও সে খুব একটা নিতে চাইবে না, ব্যাপারটা এরকম। তাহলে তাপগ্রাহিতা নিম্ন হবে। এখন আসেন এটার এই তাপমাত্রা 32, বাইরের তাপমাত্রা 30, ভিতর থেকে বাইরে তাপশক্তি আসতে চাইবে, কিন্তু বাধা দেবে কে? এই অন্তরক পদার্থটা। সিস্টেম যেহেতু অন্তরক দ্বারা তৈরি, উপরে পিস্টনটা অন্তরক দ্বারা তৈরি, সব দিকে যখন অন্তরক, তাপ বেরোতে পারবে না। কিন্তু বাস্তবে এই পৃথিবীতে 100% তাপের কুপরিবাহী বা তাপের অন্তরক বলে কোনো পদার্থ নেই। আমি আবার বলছি, বাস্তবে এই পৃথিবীতে 100% তাপের কুপরিবাহী কোনো পদার্থ নেই। আপনারা এই যে গরম পানির যে ফ্লাক্সগুলো ব্যবহার করেন, সে গরম পানির ফ্লাক্সে যেটা হয় সেটা হচ্ছে আপনি গরম পানি রাখেন, দেখবেন যে 5-6 ঘন্টা পরে দেখবেন এটা ঠান্ডা হয়ে গেছে বা তাপমাত্রা অনেকটা কমে গেছে। তো তাপমাত্রা কমে যাচ্ছে কেন? ভিতর থেকে তাপশক্তি নিশ্চয় বাইরে চলে আসতেছে। এরকম আপনি কখনোই চাইলে দীর্ঘ সময়, বছরের পর বছর, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তাপশক্তি আটকে রাখতে পারবেন না, কারণ 100% তাপের কোনো কুপরিবাহী নেই। সেক্ষেত্রে আপনি যদি এটা সময় নিয়ে করেন, অনেকক্ষণ সময় নেন, সেক্ষেত্রে ভিতর থেকে তাপশক্তি বাইরে চলে আসবে। হয়তো বেশি আসবে না, অল্প অল্প হলেও বাইরে চলে আসবে। এই অল্প অল্প যে আসে, সে যদি অনেকক্ষণ সময় ধরে, 5 ঘন্টা 6 ঘন্টা ধরে যদি অল্প অল্প তাপশক্তি যখন চলে আসে, তাহলে বলেন তো অল্প অল্প তাপশক্তি যখন অনেকক্ষণ সময় ধরে চলে আসবে, যে বের হওয়ার যে তাপশক্তি তার পরিমাণটা অনেক বেশি হবে। এক্ষেত্রে এটা কখনোই রুদ্রতাপীয় প্রক্রিয়া বলা যাবে না। এই কারণে এইখানে সময় দেওয়া যাবে না, এটা অনেক দ্রুত করতে হবে, যেন ভিতর থেকে তাপশক্তি বের হওয়ার সিগনিফিকেন্ট কোনো টাইম না পায়। অল্প সময়ের মধ্যে করে ফেলবেন, অল্প সময়ে ধরেন 0.01 জুল তাপশক্তি বের হলো, যেটা হিসাব করা না করা সিম। তাহলে বলেন এটা দ্রুত প্রক্রিয়া না ধীর প্রক্রিয়া? অবশ্যই এটা দ্রুত প্রক্রিয়া। তাহলে আরেকটা পেলাম যে রুদ্রতাপীয় প্রক্রিয়া একটা দ্রুত প্রক্রিয়া। এই সিস্টেম তাপের কুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি এবং বাইরের তাপগ্রাহিতা নিম্ন। এইটুকু আশা করি আপনাদের ক্লিয়ার। এরপর আসুন
এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় dq = 0, তার মানে কিউ স্থির। এখন আসেন আমরা যে তাপমাত্রা, চাপ, আয়তন, তাপগতীয় চলরাশি বলতে আমরা প্রধানত তিনটাকে বুঝি, তাপমাত্রা, চাপ, আয়তন। এই তাপমাত্রা, চাপ, আয়তন একটাও কিন্তু স্থির না। আমাদের সমচাপে চাপ স্থির ছিল, সমায়তনে আয়তন স্থির ছিল, সমুষ্ণতে তাপমাত্রা স্থির ছিল। কিন্তু এখানে যেহেতু কিউ স্থির, তাহলে এখানে সবগুলো ভেরিয়েবল, টিও ভেরিয়েবল, পিও ভেরিয়েবল এবং ভিও ভেরিয়েবল। এইখান থেকে আমরা তিনটা সূত্র পাবো। প্রশ্ন আসে না মাথায়, কেন তিনটা সূত্র পাবো? স্যার, টি এর সাথে পি এর একটা সূত্র, পি এর সাথে ভি এর একটা সূত্র এবং টি এর সাথে বি এর একটা সূত্র। তাহলে টিপি দিয়ে একটা সূত্র, পিবি দিয়ে একটা সূত্র, আর একটা টিবি দিয়ে একটা সূত্র। তিনটা সূত্র পাবো, কারণ এখানে তিনটা রাশি আছে। তিনটা রাশির সাথে যদি প্রত্যেকের যে কোনো দুটো নিয়ে একটা করে সম্পর্ক স্থাপন করি, এখানে তিনটা সম্পর্ক সম্ভব, 3C2, তিনটা সম্পর্ক সম্ভব। এখন আসেন এখান থেকে আমরা যে তিনটা সম্পর্ক পাবো, সেই তিনটা সম্পর্ক যদি একটু লিখি। প্রতিপাদনগুলো আগে বলেছি, একদম লাস্টে দেখাবো। একটা হচ্ছে পিবি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। তারপর হচ্ছে টিবি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান কনস্ট্যান্ট। আর হচ্ছে টিপি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা সমান কনস্ট্যান্ট। এইখান থেকে আমরা সূত্র পাবো P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V2 টু দি পাওয়ার গামা। তারপর পাবো T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তারপর T1 P1 টু দি পাওয়ার গামা 1 মাইনাস গামা বাই গামা, T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা সমান T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। এই তিনটা সূত্র তাহলে আমরা পেলাম। এটা আমি মনে রাখতাম এইভাবে যে পিবি গামা, এই যে পিবি গামা, টিবি গামা মাইনাস 1, টিপি 1 মাইনাস গামা বাই গামা। তাহলে টিবি গামা, পিবি গামা, টিবি গামা মাইনাস 1, টিপি 1 মাইনাস গামা বাই গামা। জাস্ট এভাবে মাথায় রাখবেন, আশা করি মনে থাকবে। এরপর এখানে একটা কৃতকাজের সূত্র আছে, W সমান NR ডিভাইড বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। T1 আদি তাপমাত্রা, T2 পরবর্তী তাপমাত্রা, এন তো মূল সংখ্যা। এখন প্রশ্ন হতে পারে, স্যার গামা কি? গামা হচ্ছে সিপি আর সিবি এর অনুপাত। এখন সিপিও জানেন না, সিবিও আপনারা জানেন না। জাস্ট পরে এই লেকচার, এটা আজকের লেকচার 6 নম্বর লেকচারে আমরা এই গামা নিয়ে শুধু একটা লেকচার, পুরো লেকচারটাতেই শুধুমাত্র গামা নিয়ে আলোচনা করব। সেখানে সিপি, সিবি, গামা কি জিনিস, গামার মান কত, এই কোন গ্যাসের জন্য কত কত হবে, ওখানে আমরা বিস্তারিত শিখব। তাহলে এর আগ পর্যন্ত গামা মাথায় রাখবেন। গামা হচ্ছে দুইটা রাশি, একটা হচ্ছে সিপি আর একটা হচ্ছে সিবি, এই দুটোর অনুপাত। আপনাদের এইটুকু মনে রাখেন, পরবর্তী লেকচারে গামা সম্পর্কে বিস্তারিত জানবেন। তাহলে আশা করি এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মোটামুটি সবগুলো তথ্য চলে আসছে। তাহলে কি পাচ্ছি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপশক্তি স্থির, তাহলে ডিকিউ সমান 0, তাহলে ডিইউ প্লাস ডিডাব্লিউ সমান 0। ওখান থেকে আমরা পাই যে রুদ্ধতাপীয় সংকোচনের সিস্টেম উষ্ণ হয় আর রুদ্ধতাপীয় প্রসারণের সিস্টেম শীতল হয়। এরপর আমরা দেখেছি এটা দ্রুত প্রক্রিয়া এবং এটা সিস্টেম তাপের কুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি, আর বাইরের পরিবেশের যে তাপগ্রাহিতা সেটা উৎস হবে। এটা বয়লের সূত্র মানে না। এখানে আমরা তিনটা সূত্র পাই, যেহেতু পি, বি, টি তিনোটাই ভেরিয়েবল, যে কোনো দুইটার সাথে একটা করে সম্পর্ক হলে তিনটা সম্পর্ক পাই, যে P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V2 টু দি পাওয়ার গামা, T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এই ডট ডট ডট, তারপর W একটা সূত্র পেলাম, NR বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। এইভাবেই মোটামুটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া শেষ। এরপর আসেন এই সমস্ত প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে পার্থক্য। এতক্ষণ যে কথাগুলো বলেছিলাম ম্যাক্সিমাম কথাবার্তা এখানে আছে, দু একটা লাইন যদি বাড়তে থাকে একটু কষ্ট করে শিখে ফেলবেন। আমি একটু বলে রাখি, আমাদের ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে দেখবেন যে সমষ্ণ বা রুদ্ধতাপ দিয়ে বসে থাকে। সেক্ষেত্রে সমষ্ণতে উচ্চারণ থাকতে পারে, নাও থাকতে পারে। ধরেন উদ্দীপকে বললো যে এই ধীরে ধীরে সংগঠিত করা হলো, এটা প্রক্রিয়া ধীরে ধীরে সংগঠিত করা হলো। ওখান থেকে ধীরে ধীরে শব্দ থেকে আপনি দেখে মাত্র আপনি ধরে নেবেন সমষ্ণ। বা উদ্দীপকে যদি বলে দ্রুত বা হঠাৎ, তাৎক্ষণিক, এই যে দ্রুত, হঠাৎ, তাৎক্ষণিক এই টাইপের শব্দ যদি আপনি দেখেন,
তাহলে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। অথবা এভাবে আসতে পারে যে একটা সিলিন্ডার তাপের সুপরিবাহী দ্বারা তৈরি, তাপের সুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি একটা সিলিন্ডারের কথা বলছে, আর তাপের কুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি অপর একটা সিলিন্ডারের কথা বলছে। যখনই সুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি বলবে সেক্ষেত্রে সেটা বুঝে নিতে হবে এটা সমস্যা প্রক্রিয়া, আর কুপরিবাহী পদার্থ যদি বলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এভাবেই কিন্তু আমাদের সমস্যা রুদ্ধতাপগুলো বুঝে নিতে হবে। উদ্দীপক উচ্চারিত হতেও পারে, সরাসরি নাও হতে পারে। না হলে তাহলে কী হবে, হঠাৎ বা ধীরে, হঠাৎ হলে রুদ্ধতাপ আর ধীরে হলে সমষ্ণ, অথবা সুপরিবাহী কুপরিবাহী, সুপরিবাহী হলে সমষ্ণ আর কুপরিবাহী হলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আজকে এইটুকু থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী লেকচারের জন্য অপেক্ষা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।